মোল্লা নাসিরউদ্দিনের কাহিনী সারা বিশ্বেই জনপ্রিয়। ধারণা করা হয় তিনি বর্তমান টার্কি অথবা ইরানের কোনো অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। নাসিরউদ্দিনের উপস্থিত বুদ্ধি, রসিকতা ও প্রজ্ঞার খ্যাতি দেশ ও কালের সীমানা ছাড়িয়ে গেছে। বিভিন্ন গল্পে কখনো তাকে দেখা যায় অত্যন্ত বুদ্ধিমান ও চতুর ব্যক্তি হিসেবে, আবার কোনো কোনো গল্পে তিনি যেন একেবারে সাদাসিধে বা বোকাশোকা মানুষ। এই কারণেই অনেকের মনে প্রশ্ন জাগে, নাসিরউদ্দিন আসলে মহা বুদ্ধিমান ছিলেন নাকি মহা বোকা? এই বিতর্কের শেষ নেই। তবে সত্য যাই হোক না কেন, নাসিরউদ্দিনের গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে হাসিয়েছে, ভাবিয়েছে এবং নির্মল আনন্দ দিয়েছে। মোল্লা নাসিরউদ্দিনের বিশাল গল্পভাণ্ডার থেকে কিছু মজার গল্প এখানে উপস্থাপন করা হয়। বন্ধুরা, আমি মোল্লা নাসিরউদ্দিন বলছি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। মোল্লা নাসিরউদ্দিনের বুদ্ধি। একদিন মোল্লা নাসিরউদ্দিনের কাছে তার এক বন্ধু এলো। এসে বলল, বন্ধু, আমি ব্যবসার কাজে দূর দেশে যাচ্ছি। তুমি তো আমার প্রাণের বন্ধু। সেখানে গিয়ে তোমার কথা খুব মনে পড়বে। তাই তোমার স্মৃতি হিসেবে তোমার রূপার আংটিটা আমাকে দিয়ে দাও। মোল্লা নাসিরউদ্দিন কিছু না বলে তার আংটিটা খুলে বন্ধুকে দিয়ে দিলেন। আসসালামু আলাইকুম মোল্লা নাসিরউদ্দিন। ওয়ালাইকুম আসসালাম পর। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বন্ধু নাসিরউদ্দিন, আমি ব্যবসার কাজে দূর দেশে যাচ্ছি। তাহলে তো অনেকদিন তোকে দেখা যাবে না। হ্যাঁ বন্ধু, তাই ভাবছি সেখানে গিয়ে তোমার কথা খুব মনে পড়বে। আমার কথাও তোমাকে মনে পড়বে? সেটা তো খুব ভালো কথা। তাই তোমার স্মৃতি হিসেবে তোমার রূপার আংটিটা আমাকে দিয়ে দাও না। আচ্ছা, তোমার আমাকে মনে পড়ে, তাহলে এই নাও আমার আংটি। ধন্যবাদ বন্ধু, তুমি সত্যিই খুব ভালো মানুষ। আংটিটা বিক্রি করলে অন্তত 10 টাকা পাওয়া যাবে। বন্ধুটা খুব খুশি হল। মনে মনে ভাবল, আংটিটা বিক্রি করলে অন্তত 10-15 টাকা পাওয়া যাবে। ঠিক তখনই নাসিরউদ্দিন বললেন, বন্ধু, তুমিও তো আমার প্রাণের বন্ধু। তোমার কথাও তো আমার খুব মনে পড়বে। তাই তোমার গলার সোনার হারটা তোমার স্মৃতি হিসেবে আমাকে দিয়ে দাও। কিন্তু বন্ধু, তুমিও তো আমার খুব প্রিয়। তাই নাকি? হ্যাঁ, তাই ভাবছি তোমার কথাও তো আমার মনে পড়বে। তাহলে তাই তোমার গলার সোনার হারটা আমাকে দাও, যাতে তোমার স্মৃতি আমার কাছেও থাকে। এটা বন্ধুটি হঠাৎ বিপদে পড়ে গেল, কিন্তু নিজের কথার ফাঁদে পড়ে আর না বলতে পারল না। শেষ পর্যন্ত বিমর্ষ মুখে গলার সোনার হারটা খুলে মোল্লা নাসিরউদ্দিনকে দিয়ে দিতে হলো। কি হলো বন্ধু? তুমি তো বলেছিলে স্মৃতি রাখার জন্যই আইটি নিয়েছো। আচ্ছা বন্ধু, এই নাও আমার সোনার হার। ধন্যবাদ বন্ধু। এখন আমরা দুজনেই একে অপরকে মনে রাখবো। আহা, কেন যে নাসিরউদ্দিনের সঙ্গে চালাকি করতে গেলাম? বন্ধুটি মনে মনে বলল, কেন যে মোল্লা নাসিরউদ্দিনের সঙ্গে চালাকি করতে গেলাম? নীতিকথা, চালাকি করতে গেলে অনেক সময় নিজেরই ক্ষতি হয়। শোনো সবাই, আমি কিন্তু একজন খুবই অতিথিপরায়ণ মানুষ। ও সত্যি নাকি? তাহলে তো আজ আমাদের ভাগ্য ভালো। হজ্জা, আপনি যদি সত্যি অতিথিপরায়ণ হন, তাহলে আজ দুপুরে আমাদের সবাইকে খাওয়ান। হজ্জা, আপনি যদি সত্যি অতিথিপরায়ণ হন, তাহলে আজ দুপুরে আমাদের সবাইকে খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আপনার অতিথি হব। আচ্ছা, চলুন সবাই আমার বাড়িতে। অতিথিপরায়ণ ব্যক্তি। নাসিরউদ্দিন হজ্জার অতিথি সেবা দেখলে আপনার চোখের ভ্রু কুঁচকে যাবে। একদিন এক চায়ের স্টলে হজ্জা সবাইকে বললেন, আমি একজন অতিথিপরায়ণ ব্যক্তি। তখন সেখানে বসে থাকা সবচেয়ে চতুর লোকটি বলল, বেশ, তাহলে আজ দুপুরে আমাদের সবাইকে খাওয়ান। হজ্জা একটু বিপদে পড়লেও মুখে কিছু না বলে সবাইকে নিয়ে নিজের বাসার দিকে রওনা দিলেন। শোনো সবাই, আমি কিন্তু একজন খুবই অতিথিপরায়ণ মানুষ। ও সত্যি নাকি? তাহলে তো আজ আমাদের ভাগ্য ভালো। হজ্জা, আপনি যদি সত্যি অতিথিপরায়ণ হন, তাহলে আজ দুপুরে আমাদের সবাইকে খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আপনার অতিথি হব। আচ্ছা, চলুন সবাই আমার বাড়িতে। চলো সবাইকে নিয়ে বাড়ির পথে যাই। হ্যাঁ চলো নাসিরউদ্দিন ভাই, খুব ভালো লাগে। হ্যাঁ, সবাই মিলে যাওয়া ভালো। হ্যাঁ চলো। বাড়ির কাছাকাছি এসে তিনি বললেন, আমি আগের আগে গিয়ে স্ত্রীকে খবর দিই, আর তোমরা ধীরে ধীরে আসতে থাকো। আপনারা ধীরে ধীরে আসুন, আমি আগে গিয়ে স্ত্রীকে খবর দিয়ে আসি। ঠিক আছে, আমরা আসছি। বাড়িতে ঢোকে স্ত্রীকে সব বলতেই তিনি রেগে আগুন হয়ে গেলেন। বললেন, ঘরে তো কোনো খাবারই নেই, ওদের বলো ফিরে যেতে। হুজ্জা বললেন, তা তো পারব না, আমি যে অতিথিপরায়ণ মানুষ এটা সবার জানা। শোনো, আমি কয়েকজন অতিথিকে দুপুরে খাওয়ানোর কথা বলে কি ফেলেছি। বললে? ঘরে তো কোনো খাবারই নেই।
কিন্তু আমি তো বলেছি আমি অতিথিপরায়ণ মানুষ। তাহলে তুমি ওপরের তলায় গিয়ে লুকাও, আমি বলবো তুমি বাড়িতে নেই। আচ্ছা তাই করো। তাড়াতাড়ি যাও, তুমি ওপরের তলায় গিয়ে লুকাও, আমি এদিকটা দেখছি। স্ত্রী একটু ভেবে বললেন, তাহলে তুমি ওপরের তলায় গিয়ে বসো, আমি ওদের বলবো তুমি বাড়িতে নেই। প্রায় 1 ঘন্টা পর অতিথিরা এসে দরজায় ধাক্কা দিয়ে বলল, হজ্জা, আমাদের ভেতরে ঢুকতে দিন। হজ্জা, দরজা খোলেন, আমরা এসেছি। হজ্জা তো বাড়িতে নেই। হ্যাঁ, আমরা দরজার দিকে তাকিয়েই ছিলাম, তিনি তো বের হননি। আপনারা কি নিশ্চিত? কি বলছেন? আমরা তো তাকে নিজের চোখে বাড়িতে ঢুকতে দেখেছি। কিন্তু আমি তো দেখিনি। হজ্জার স্ত্রী দরজা খুলে বাইরে এসে বললেন, হজ্জা তো বাড়িতে নেই। অতিথিরা অবাক হয়ে বলল, কি আশ্চর্য, আমরা তো তাকে বাড়িতে ঢুকতে দেখেছি, তারপর থেকে দরজার দিকে তাকিয়ে আছি, তিনি তো বেরোননি। স্ত্রী কিছুক্ষণ চুপ করে রইলেন। এদিকে ওপরতলার জানালা দিয়ে হজ্জা সবই দেখছিলেন। শেষ পর্যন্ত নিজেকে সামলাতে না পেরে জানালা দিয়ে ঝুঁকে বললেন, আমি কি পেছনের দরজা দিয়ে বাইরে যেতে পারি না? আরে ভাইরা, আমি কি পেছনের দরজা দিয়ে বাইরে যেতে পারি না? আরে তিনি তো ওপরে। তুমি সব সময় মজা করো, আমি আর সহ্য করব না। আরে আমি তো শুধু মজা করছিলাম। তুমি সব সময় এমন মজা করো কেন? আমি আর সহ্য করতে পারছি না। আরে বউ, এত রাগ করছো কেন? আমি তো একটু হাসির জন্যই বলেছিলাম। হাসির জন্য? রাগ করিস না। না, আজ তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, এটাই তোমার শাশুড়ি। হজ্জার সঙ্গে তার স্ত্রীর ঝগড়া। এক গভীর রাতে গ্রামের সবাই যখন শান্তিতে ঘুমিয়ে আছে, ঠিক তখনই হজ্জার বাড়ি থেকে ভেসে আসতে লাগল জোরে জোরে ঝগড়ার শব্দ। হজ্জা আর তার স্ত্রীর মধ্যে যেন ছোটখাটো যুদ্ধই লেগে গেছে। কেউ কাউকে একটুও ছাড় দিতে রাজি না। পাশের বাড়ির প্রতিবেশীও ঘুম থেকে উঠে কৌতূহল নিয়ে সব শুনতে লাগল। তুমি সব সময় মজা করো, আমি আর সহ্য করব না। আরে আমি তো শুধু মজা করছিলাম। তুমি সব সময় এমন মজা করো কেন? আমি আর সহ্য করতে পারছি না। না, আজ তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। থাকো। হ্যাঁ, এটাই তোমার শাশুড়ি। এই গভীর রাতে ঘুমাতে পারছি না, সে সব সময় ঝগড়া করে। ঘুমাতে পারছি না, প্রতি রাতেই ঝগড়া, আজ মনে হয় বড় কিছু হয়েছে। আমি বলছি প্রতিবেশীরা কৌতূহলী। হ্যাঁ, কিন্তু এটা আমাদের ব্যাপার। ভিতরে কি হচ্ছে? মনে মনে ভাবছে, আজ তো কিছু একটা বড় ঘটনা ঘটবেই। হঠাৎ করেই জানালার দিক থেকে একটা ভয়ঙ্কর শব্দ, ধপ্প। তারপর সব একদম চুপচাপ, যেন কিছুই হয়নি। প্রতিবেশী তো একেবারে হতবাক, সারা রাত ভাবতে লাগল আসলে কি পড়েছিল। পরদিন সকাল হতেই সে দৌড়ে গেল হজ্জার কাছে, রহস্যটা জানতেই হবে। আমি কিছুই করিনি প্রতিবেশী, তুমি সবসময় এমন করো। এই গভীর রাতে ঘুমাতে পারছি না, সে সবসময় ঝগড়া করে। কাল রাতে আপনার বাসায় ভারী কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমার বিবি রাগ করে আমার কর্তা জানালা দিয়ে নিচে ফেলে দেয়। একটা কর্তা পড়া এত শব্দ হয়? আরে কর্তার ভিতর তো আমিও ছিলাম। হজ্জা শান্তভাবে সব শুনে হেসে বললেন, ও কিছু না, আমার স্ত্রী রাগ করে আমার কর্তা জানালা দিয়ে ফেলে দিয়েছিল। প্রতিবেশী অবাক হয়ে বলল, একটা কর্তা পড়লে এত শব্দ হয় নাকি? তখন হজ্জা মুচকি হেসে এমন একটা কথা বললেন যা শুনে যে কেউ হেসে গড়াগড়ি খায়। আরে ভাই, বুঝতে পারছো না কেন? কুর্তার ভিতরে যে আমিও ছিলাম। না, আজ তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। থাকো। হ্যাঁ, এটাই তোমার শাশুড়ি। আরে ভাই, কর্তার ভিতর তো আমিও ছিলাম। আর এভাবেই একটা সাধারণ ঝড়াও হয়ে উঠল এক দারুণ মজার গল্প। আরে ভাই, বুঝতে পারছো না কেন? কুর্তার ভিতরে যে আমিও ছিলাম। একটা কর্তা পড়া এত শব্দ হয়? আরে কর্তার ভিতর তো আমিও ছিলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাও। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দাও।